সমাজ সংসার তাতে আমার কি? আমি শুধু জানি মায়ের চেয়ে বড় এই দুনিয়ায় আর কেউ নেই। আর তাই তো মায়ের আদেশে পরশুরাম তার বাবাকে হত্যা করেছিলেন। আর সেই মায়ের আদেশকে পালন করতে আমি আমার নিজের বিবেক মনুষ্যত্বকে ভুল করে সরাসরি ওই নরকে যেতেও রাজি। তারপরে হিসাবটা কি হবে দাদা? তোর জ্ঞানের ছবিটা বন্ধ কর। মনে রাখিস আমিও শান্ত একটা দুরন্ত ঘূর্ণিঝড়। তুমি তো বলো একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার ওরে ওরে শঙ্খচূড়, আমি ঠিক সেই দিনটার অপেক্ষায় আছি যেই দিন এই পুরোনো পৃথিবীর ভাঙা চোরা রূপটা বদলে ওই নবদিগন্তে উদিত হবে মানবতার নতুন সূর্য। এভাবে কোন খারাপি আর অন্যায় অধর্মের পথে ওঠা সূর্যের গায়ে থাকবে কলঙ্কের দাগ। সেটা আমি আমার বুকের রক্ত দিয়ে মুছে দেবো শঙ্খচূড়, কিন্তু তার আগে এই সমাজের ভিড়টা ধরে আমি নাড়া দেবো। আর তার জন্য চাই এই শক্তি দাদা, আর সেই শক্তি জগাতে চাই সেই সঞ্জীবনী সুধা। এই জন্য না তোকে আমার এত ভালো লাগে রে। এই ভালো লাগাটাই ফিকে হয়ে যাবে দাদা যখন জানবে কত রাতের অতিরিক্ত সার গোটা নেই, আগুন লাগাতে গিয়ে পুলিশ চোখে ফেলে ফেলেছে। আরে তাই নাকি? আগুন লাগলে পালাবার সময় পুলিশের সামনে পড়ে যায়, পুরো উপায় না দেখেই দুজন পুলিশকে ফোন করে গা ঢাকা দিয়েছে ঠিকই, কিন্তু সালা বিশাল মল্লিক বোধহয় আমাকে চিনতে পেরে গেছে। আরে তাতে এত উতল হওয়ার কি আছে? ধর গলাটা একটু ভিজে রে। তো দাদা সব কিন্তু আমার বাস করে এই দুরন্ত ঘূর্ণিঝড়। এদেশের পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী আমলা সবার চোখে ধুলো দিয়ে আইন আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে যাওয়াটাই আমাদের কাজ। কি হবে দাদা? মারা যাবে। আর সেই খবরটা টিভি রেডিও সমস্ত সংবাদে বলবে। আর এলাকায় এলাকায় শোক সভা শোক মিছিল হবে। সে কি জানেন এত দূর পথ পার হয়ে এসে শেষে কিনা শোক মিছিলে পা মেলাতে হবে? আরে তাই কি কখনো হয় জানি? তুমি ওই আনন্দের ভর্তি ধারা, তাই তুমি যেখানে থাকবে সেখানে তো আনন্দের ঝর্ণা বইবি। আমার উপর তোমার এতখানি বিশ্বাস? বিশ্বাসের অমর্যাদা যখন করবি তখন তো বিশ্বাস করতেই হবে ডার্লিং। তাহলে কি এখন দাদা আমরা যাবি? নিশ্চয়ই। তার আগে অতুল্লা আমি ওদের চমৎকার। সত্যিই তুমি অনন্যা, তোমার কাজ আর নামের মিল দিতে আমি অবাক হয়ে যাই। আমি অবাক হয়ে যাই ডার্লিং, তুমি শুধু মেয়েদের মনে নয় এই সারা দেশে প্রেমের জোয়ার আনতে পারো। আর আমিও সেই জোয়ারে ভাসিয়ে দিতে চাই এই সমাজের সমস্ত জঞ্জাল। ওই লোকের যথেষ্ট নেড়ে গেছে, বাইরে আমার জন্য অপেক্ষা করবি। তুমি ডাকলেই জানো তোকে ভাই। আসি দাদা, আবার দেখা হবে
7 দিন পর। তোমার ওই সঙ্গী সাথীগুলো সঙ্গী নয়, ওরাই আমার মর্ম। আর আমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করা ওদের ধর্ম, কর্ম। কিন্তু তুমি তোমার কাছে ব্যর্থ কেন? কি বলছো তুমি? আমি হ্যাঁ, রূপককে এখনো তার বাবার বিরুদ্ধে কথা বলতে পারবে। সে এখনো তার বাবার সমস্ত কর্মে আগের মতোই সহযোগিতা করছে। আমি কয়েকদিনের মধ্যেই তোমার চেষ্টার সঙ্গে আমার বুদ্ধিটাও যোগ করে নাও। চলো, তুমি যে কোনো খাবারের সঙ্গে ওকে হেরোইনের নেশা ধরাও। আর সেই নেশার ফলে ও যখন খুন হয়ে থাকবে তখন ওকে দিয়ে যে কোনো কাজ তুমি সহজেই করে নিতে পারবে। আমি কিন্তু সহজে ছেড়ে দেবো না সন্দেহবাবু। কাকে স্যার? আপনার সঙ্গে ওই কাল কাউকে নামক ছেলেটি। আমার সঙ্গে? আরে আপনি হাসালেন বাবু, ও আমার সঙ্গে হতে যাবে কেন? মাঝে মাঝে ওকে আপনার সঙ্গে দেখা যায়। চলার পথে অনেক কুকুর আমার পেছনে পেছনে যায় অফিসার। আমি বলে ওই কুকুর যদি কাউকে কামড়ায় সেই দায়টাও আমার নয় অফিসার। আমি তো বলছি না। দেখি আপনি এখানে? আসতেই পারি, কারণ অশান্ত আমার প্রিয় বন্ধু। ও আইসি। কিন্তু সেদিন আপনার কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল যে কুশল বাবু আমার কেউ নয়, আগে ছিল না, এখনো নেই। আমি সরাসরি মিস্টার সিং। প্রশান্ত বাবু ঘটনা হচ্ছে রতিকান্ত বাবুর গোডাউনে কাল কয়েকটা আগুন লাগিয়েছে। আমি ভালো করেছি, না বলে ভালো হয়েছে আর কি। কারণ ওই কালো বাজারিদের গোডাউনে যতই আগুন লাগবে ততই তো দেশের পক্ষে মঙ্গল। শুধু তাই নয়, আরো দুজন পুলিশকে খুন করেছে। আরে তাতে কি হয়েছে? এখন তো অমুকবাদী, তমুকবাদী, উগ্রপন্থী, মাওবাদী সবাই তো মনের আনন্দে পুলিশকে খুন করছে। তাদের যদি কিছু না হয় ওই বেচারাই বা শুধু শুধু। আপনি কালঘাটের কাজকে সাপোর্ট করছেন? তা না অফিসার, তবে বিরোধিতাও করছি না। আপনি আমার সঙ্গে থানায় চলুন। আমার অপরাধ অসামাজিক কাজে মদত দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্টিং। দেবীমায়ের এলাকায় দাঁড়িয়ে তার ছেলে গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি দেবীমা, নমস্কার। কিন্তু আপনার ছেলে যে অসামাজিক কাজের সাথে যুক্ত আপনি জানেন? এদেশে কোন আদালতে দাঁড়িয়ে আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ এদেশে নেতা, মন্ত্রী, আমলা পর্যন্ত এই দেবী মায়ের নির্দেশের বিরুদ্ধে কোনো কাজ করেনি। জয় জয় মা এলোকেশী, জয় মা এলোকেশী। এই অল্প সময়ে এতখানি প্রভাব বিস্তার করলেন কি করে? কি বলতে চান আপনি? বলতে চাই, সেদিনের উমা আর আজকের দেবীমার মধ্যে প্রভেদ কত? আপনি দারোগা ঈশ্বর বললেন, দীর্ঘ 25 বছর পর আবার এই জয়পুর থানায় আমি ফিরে এসেছি। আসতে তো হবে, আসতে তো হবে, না হলে বোনের হাতে দ্বিতীয়টা ফোঁটাটা নেবে কেমন করে? দাদা, দ্বিতীয় দিন আমার আশ্রমে ফোঁটা নিতে তুমি আসছো তো কেন দাদা? আমি কি এতই অপরাধী? এমন না, সেদিনের শয়তানের পাতা জাল থেকে আমি তোকে উদ্ধার করতে পারিনি। অনুশোচনা অশ্রু জল ফেলে আমি শুধু আবার আজ বলছি, সেই শয়তানের উপযুক্ত শাস্তি তুই দিবি। চলে এসো। আজ তোমাকে বলতেই হবে না, কে সেই শয়তান যার জন্য তুমি 14 বছর বিনা বসে জেল কেটেছ? না অশান্ত, সে কথা জানার এখনো সময় আসেনি রে বাবা। কবে আসবে সে সময়? আমি মারা যাবার পর? এই কথা শোনার পরেও আপনি নীরব থাকলেন। মা হয়ে ছেলের মৃত্যুর কথা শুনলে আপনার বিষাদ লাগছে না? না, কারণ সবার আগে
আমি চাই শরীর পতন। তাই সেখানে সেখানে কোনো দয়া মায়া মমতা কোনো কাজ করে না, আর করবে না কোনোদিন। জয় মা, জয় মায়ের কাছে। শোন অশান্ত, সব প্রহেলিকার অবসান করতে তুই তোর আপন কর্মগুলো করে যা বাবা। ওই সমাজের উপর দিয়ে আঘাত ফেলে তুই তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দে, আর মানুষের জীবনগুলোকে তুই দুর্বিষহ করে তোল। আর সবার শেষে সমস্ত ক্ষমতার অধিকারী ওই রতিকান্ত সাহার সুখের সংসার থেকে ভেঙে তছনছ করে তুই টেনে নামিয়ে তোর মায়ের পায়ের তলায়। আর তারপর তখন তোর মনে সব দ্বিধা দ্বন্দ্ব সব কিছু অন্ধকার ত্যাগ করে তুই দেখতে পাবি এক নতুন সূর্য উদয়। আর খুঁজে পাবি তুই তো পিতৃ পরিচয়। তার আগে তোর এই মায়ের আদেশই হবে ধ্যান ধ্যান একমাত্র কর্মফল। জয় মায়ের বেশি, জয় মায়ের বেশি। মা, কিন্তু একটা কথা আমি আজ জানতে চাইছি, সত্যি করে বলো তো অরুণা, ওই কর্নেল একে বিশ্বাসের ছেলে কুশল তোমার কে? কেউ না, কেউ না, কেউ না। আমি তোমাকে অনুরোধ করে বলছি অশান্ত, দয়া করে ওই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করো না। তাহলে তো বুঝতেই হবে ওই কুশলই তোমার অতি আপনজন। তার মানে কি বলতে চাইছো তুমি? মানে রাগে বা অভিমানে অতি আপনজনই হয় মানুষের সবচেয়ে বড় শত্রু। না না না, আই হেট ইউ, আই হেট ইউ। ওকে, তাহলে বরং তুমি তোমার কাজের দায়িত্বটা বুঝে নাও। চলো। হ্যাঁ, আরেকটা কথা, তুমি সত্যি করে বলো তো অরুণা, তুমি তোমার মনের কোণে কাকে স্থান দিতে চাও? তোমাকে 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 চাঁদ যদি ডুবে যায় মেঘে ঢাকা তারা পড়ে থাকে, তুমি পাশে আছো যতদিন, তুমি যতদিন আছো পাশে ভাবনা।
সারা জীবন সততা নিষ্ঠার সঙ্গে দেশ সেবা করে এটি আমার চরম পুরস্কার। কোন বিধাতার অভিশাপে আমি জানি না, মেয়েটার জীবনেও নেমে এসেছে কালে রাখতে। আর এদিকে ছেলেটা, হ্যাঁ আমার ছেলেটাও কোথায় গেল? এই কথার অর্থ কি রমজান? আপনার আদরণী বৌরানী এই জয়পুরের মাটিতে পা রেখেছে, সে সুযোগ পেয়ে কুশলকে ছবল মারছে। জানো, তুমি জানো রমজান, কলকাতায় পড়তে গিয়ে কুশলকে ভালোবেসেছিল। আমার একমাত্র স্নেহের সন্তানের কোমল প্রাণে আঘাত না দিয়ে ওদের ভালোবাসা আমি মেনে নিয়েছিলাম, মত দিয়েছিলাম ওদের বিয়েতে। কিন্তু কেন জানি না, ওদের সেই ভালোবাসার বিয়ে কিছুদিনের মধ্যেই ভালোবাসাহীন তাসের ঘরের মতো ভেঙে গেল। সেটা আপনি জানলেও আমি জানি রমজান, হ্যাঁ চাচি, বড় লোকের মেয়ে জেলে বসে ভালোবাসা খেয়া চরিতার্থ করতে এক প্রকারে জোর করে কুশলকে বিয়ে করেছিল। কিন্তু কিছুদিনের মধ্যে জানতে পারলে ওই গন্ডা রেখে বিশ্বাসের আদর্শবাদী ছেড়ে কুশল ওই মেয়েটির মদ খাওয়া আর নাইট ক্লাবকে উদ্যান নাচ গানে সঙ্গী হতে পারবে না। আর তারপরেই তাকে আপনার বৌরানী তাকে ডিভোর্স করিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তার কথা কিছু বললো না? আশীর্বাদী দাদাকে এড়িয়েছে এইসব কাজ করেছিল। তার দাদা কিছুদিন পর জানতে পেরেছিল, কিন্তু তখন আর কিছুই করা ছিল না। এই নগ্ন সমাজ ব্যবস্থার মুখে পড়ে সবটুকু জ্যোতি হারিয়ে সে অন্ধকারে অন্যায় পরিণত হয়েছে। চাচা না, তাকে আমি এভাবে হারিয়ে যেতে দেবো না। এই কাদাই বড় হাতি হলেও আমি কর্নেল একে বিশ্বাস, বিশ্বাসের পবিত্র আগে যেমন ছিল আজও ঠিক তেমনি আছে বাবা। এই নগ্ন পৃথিবীর কোন মলিনতা তাকে স্পর্শ করতে পারেনি। তোর বুকে জমে থাকা ওই কান্নার পাহাড় আমি বইতে পারবো বলেই ঈশ্বরটা আমাকে দিয়েছেন বাবা। কিন্তু সেই কান্না তুই একা বুকে বয়ে বেড়াবি কেন? এটাই আমার বিধে লিপি। নইলে দেবতার মতো বাবা আর ফুলের মতো মিষ্টি সুখের চমকা। যার অমূল্য সুখের সংসার তার জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে কেন বাবা? তাহলে তাই বলতে তুই আমার কাছে সে কথা গোপন রাখবি? অপরাধ ক্ষমা করো বাবা। ছেলে ওই বাবার কাছে যতটা বলা সম্ভব তার একটা কথাও হবে, কিন্তু নিজের বাপের বোঝা তো আর বাবার মাথায় চাপিয়ে দেওয়া যায় না। কুশল, তাই আমার দুর্ভাগ্যের বোঝা আমাকে বইতে দাও বাবা। আমার ক্ষয়িষ্ণু জীবন ধীরে ধীরে নিভে যাওয়া আগে আমি আমার কর্তব্য পালন করি। আমি না হতে দেবো না কুশল। আমি তো চরম লাঞ্ছনাকারীকে আমি কোনদিন ক্ষমা করবো না রে। আমি কোনদিন ক্ষমা করবো না। কিন্তু কি করবি তুই? আমি ভাবি দাদা অনুপম সেনকে জিজ্ঞাসা করে বলবো যে মানুষের জীবন নিয়ে ছিনিয়ে খেলার অধিকার তার বোনকে খেয়ে দিয়েছে। না না বাবা, না, তুমি যাও না। একজন সম্মানীয় ডাক্তারকে আমি সব জানিয়ে দিয়ে আসবো। হয় খেলা বন্ধ হোক, নইলে কলকাতার মানুষদেরই যেন কলকাতাতেই ফিরে যায়। তাহলে এই বেইমানি করা পদাচরণে এই জয়পুরের মাটিকে আমি দু জায়গায় পরিণত হতে দেবো না চাচা। আমি দু জায়গায় পরিণত হতে দেবো না।
পরিণত হয়ে যাবে। আর সবকিছু বুঝে ও ক্ষোভে ঘেটে পড়তে চাইছে। বাবা, এইভাবে তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। বিক্ষোভের যে বান ভাঙা স্রোত আজ আপনার থেকে বইতে শুরু করেছে, তাকে তুই কি দিয়ে আটকাবি? কর্মশক্তি দিয়ে আটকাতে হবে বাবা, কারণ এটাই আমাদের একমাত্র সমস্যা নয়। যে সমস্যা আমাদের সংসারটাকে অক্টোপাসের মতো কাজ করতে চলেছে, সেটা কি? কৃষ্ণার জীবন, যাকে আমরা অতি আদর যত্ন করে মানুষ করেছি, যার গায়ে এতটুকু কাটা আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি, সেই কৃষ্ণ সুখে আছে, মহা সুখে আছে। এটা তো কলিকাল, সাগরে চাটে বাঘের গাল। তাই কতদিন সুখে থাকবে বলা সেটা মুশকিল। এলাম আত্মীয় বাড়ি তো, তাই এলাম, কিন্তু ঠিক মতন তো আপনার পাচ্ছি না। বসুন। আমি আপনার জন্য কি করতে পারি? কিছুই না, কিন্তু অনেক কিছু করতে পারি। করবেন কি আপনি বলুন? 7 দিন না হলে বাবা নিশ্চয়ই করবেন। শুনুন শুনুন বিআই মশাই, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার কুলক্ষ নামের জন্য আমার ছেলে আজ পাগল। নিশ্চয়ই এটা আকাশের ধ্রুবতারার মতন সত্যি। আপনার সেই অলক্ষী মেয়েকে কিছুদিন আমার বাড়িতে রাখা সম্ভব নয়। কি বলছেন আপনি? তাহলে কি আপনি তাকে তাড়িয়ে দেব? কি বলছেন? এই তো কলিকা, ছাগলে চাটে বাঘের গাল। তবু আমার কাছে আমার ছেলের চেয়ে নিশ্চয়ই তোমার বোনের দামটা বেশি নয়। হ্যাঁ, তাড়িয়ে না দিয়ে রাখতে পারি, তবে একটা শর্তে। হ্যাঁ, শর্তে শুনুন বিআই মশাই, আগামী ইলেকশনে আমি ভোটে দাঁড়াবো বলে মনস্থির করেছি। তাই আমি চাই আপনি আমার প্রতিটি জনসভা আমার গুণকীর্তন করে এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেবেন। কি করে সম্ভব? আমি আরে তুরুষ, ওই জুড়ে বলে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। বলে মেয়েটা কি পথে পথে ভিক্ষে করলে ন্যায় নীতি আদর্শ ধুয়ে জল খাওয়াবেন? আমার একটু ভাবতে সময় দেন। ভাবুন ভাবুন ভাবুন, বাপ বেটা বসে বসে ভালো করে ভাবুন। আর কারণ কথাই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর ভাববার সময় মেয়েটার চিন্তা মাথায় রাখবেন। চলবে, আজকের আমি খালি হাতে এসেছি, এর পরের দিন 20 নম্বর হাঁড়িতে করে বেশি করে মিষ্টি নিয়ে আসব। এটাই বলে রাজনীতির এমন চাল, ছাগলে চাটে বাঘের গাল। ছি ছি ছি, এরা কি মানুষ না অন্য কিছু, যারা সংসারটাকে জুয়ার বোর্ড আর মানুষগুলোকে গুটি করে খেলতে চায়? জীবন জুয়ার খেলা। হ্যাঁ রে কুশল, খেলাই তো জীবনের অতি মানব। আর আমরা তো হতে পারিনি বলে আমাদের প্রাক্তন সেনা অফিসার হয়েও মানুষের পায়ে ধরছে। আর তোর নিজের স্ত্রীর কাছে হয়েছিস উপহাসের পাত্র, খেলার সামগ্রী। এমনি উপহাসের পাত্র হয়ে তোমার পদযুগল জড়িয়ে ধরে আমি বেঁচে থাকতে চাই না। তবু কুশিক্ষার কবলে পড়ে বাবার অধর্মে রথে চড়ে স্বর্গে গিয়ে আমি অতি মানব হতে চাই না বাবা। আমি যে বৌমা
তার নিজের পথে চলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। তাই তাকে নিয়ে আর নতুন করে কিছু ভাবতে চাই। তাই যদি হয় তাহলে যে কোনো বিপদ থেকে এই বৌমাকে উদ্ধার করিস কেন? ওটা আমার মানবিক ধর্ম, আর তোমার দেওয়া শিক্ষার মর্যাদা রক্ষা করা। জীবনটা তুই এমনি করে ভাবিস? তাতেই আর কি লাভ হয়েছে বাবা? আমার একমাত্র বোন কৃষ্ণা শয়তানের যুক্তরাষ্ট্রে মাথা দিয়ে আছে। আমি অন্যায়ের সঙ্গে আপোষ না করলে বলি তার অনিবাস। না বাবা না, তা আমি কিছুতেই হতে দেবো না। এর উপযুক্ত বিহিত আমি করবই। কিন্তু কি হবে? সব কিন্তু অবসান ঘটিয়ে কৃষ্ণার জীবনের সুখের তরিকে আমি ফিরে নিয়ে আসবোই বাবা। আদর্শভাবে পিতাকে ভাই বোনের ব্যর্থ জীবনের অশ্রু দ্বারা আমি বেঁচে যেতে দেব না বাবা। তুই কি পারবি এই সত্য জ্ঞান ধর্মকে প্রতিষ্ঠা করতে? বল না বাবা। অধর্মের দীপশিখা প্রজ্বলিত হতে দেব না বাবা। জীবন যন্ত্রণার বীজ অঙ্কুরিত হয়ে কচি কিশোরই থেকে ময়ূরে পরিণত হয়েছে। তাই বিরক্ত মানব যন্ত্রণার চাওয়া পাওয়া সব বিলীন হয়ে গেছে। জীবনের যা কিছু ভুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছুই আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু ভুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু ভুলের সাগরে গেল ভেসে। স্বপ্ন হলো যে আলে আসতো এ জীবনে, আলোকের ঝলকে তারার বেলা দয়াময়। স্বপ্ন হলো যে আলে আসতো এ জীবনে, আলোকের ঝলকে তারার বেলা দয়াময়। তুমি মোর ডুবে গেল চিরল সীমার কাছে এসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু ভুলের সাগরে গেল পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু ভুলের সাগরে গেল কথাটা কি যেন হয়? ওই সারা কর্নেল সাহেবের পোলা
আমাকে পড়াটা এবার উৎসবে গেল ভাইয়া। ভাইয়া নয় তুমি, তোমাকে আমি অনেক ছোট, তাই তুমি আমার নাম ধরে ডাকবে। আরে হব তোমাকে নামটা তুলসাই মনে পড়ছে না? আরে কি যেন হারাই। আরে বালেশ্বর তোরা পাত্র। তোমাকে নামটা আমি উচ্চারণ করতে পারবো। উচ্চারণ করতে আমাকে ওই বাঁধানো দাঁতগুলো খুলে যেতে পারে, আর যদি খুলে যায় বাঁধানোর লগে কিছু পয়সা দেবে তো? কেন দেবো না? ওর দাঁত খুলে গেলে পয়সা আমাকে দিতে হবে। তোমাকে নাম উচ্চারণের লগেই তো আমাকে দাঁত খুলে যেতে পারে। আমাকে নাম ধরার জন্য কে তোকে মাথার যুক্তি দিয়েছে? আচ্ছা ধরে টাঙানোর আগে পয়সা দিবা কেন? আমাকে তো টাকা উঠটাই কামাইনি, তোমাকে আমি পয়সা দেবো? ও তাই তো, আমিও তোমার আগে এই পাহাড়ের মতো নামটা আমি কইতে পারবো। তোমার নামটা রে আমি ছোট্ট করে কমু। আবার জিজ্ঞেস করছো কেন? আমি নামটাকে ছোট করলে আমার দেশটি রকমান্তর হবে। আমি তোমাকে ছেড়ে দেবো? কোন পাগলের পাল্লে পড়ে ভাই? আর একবার পাগল বললে তোমাকে আমি ছাগল বানিয়ে দেবো। এই ঢাকার পড়া রহমত মিয়াও কম যায় না। আইসো দেখি আপনারা কি করছেন? হাসপাতাল চত্বরে মারামারি করছেন? আপনি কোন ডাক্তার বাবু? আমি বাংলাদেশের পড়া বলে আমি মানুষ নই? কয় কিনা আপনার ভাষাটাকে ঠিক করুন, এখানে বাজে কথা বলা উচিত নয়। সারাকে বেশ করে বকে দি, সারা বাংলাদেশের মুখ হয়। আপনিও চুপ করুন। বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? আমি যখন এই দেশের মানুষ, তাহলে ডাক্তারবাবু আমি আগে বলি। হ্যাঁ বলুন। আমার বউটা টিল চিৎকারিয়ে বাড়ির টিল সীমানায় কাক টিলও বসতে পারে না। তার জন্য আমি কি করতে পারি? সব পারেন ডাক্তারবাবু, আপনি তো সব পারেন। আপনি অপারেশন করে তার গলা থেকে ভোকার শেপটাকে সব জায়গায় বন্ধ হয়ে যাবে। কি বলছেন আপনি? এটা কি সম্ভব নাকি? অগো ডাক্তার বাবু সম্ভব। আপনি তো পা কাইটা হাতে সেলাই করে দিতে পারেন, আপনি তো পাগলকেও ভালো করে তুলতে পারেন, আবার ভালো মানুষকেও পাগল করে তুলতে পারেন। দয়া করে চুপ করুন। ডাক্তারের কাছে রুগী আসবে, এটা তো আপনি তার ব্যতিক্রম ঘটাতে চাইছেন কেন? আপনি যারা রুগীও এসেও ডাক্তারের কাছ থেকে বিতাড়িত হয়, আমি তেমনি এই জয়পুরবাসী রমজান আলী। ফিরে যাও আবাজান, ফিরে যাও, ফিরে যাও বালেশ্বর ভাই। ডাক্তারের যেখানে রুগী সেখানে অনুরূপী চিকিৎসা হবে কি? রমজান বাবু, আপনি আপনাকে কোনো আঘাত করার উদ্দেশ্য আমার নেই, আমি শুধু চরম সত্যটাই বলতে চাইছি। যাও আবাজান, বাড়ি যাও। বাবা হে বাবুল্লাল, সব বিবাদ ভুলা এখান থেকে আমরা চলে যাই। বাবুর চামচার মুখে লজ্জা পেয়ে আমি পাইনি।
একসঙ্গে মরে যায়। আরে রোগী, এই কথাটা আপনার মনে হলো কেন? আপনার মুখ, আপনার অভিব্যক্তি দেখি লোকজন বাবু, যিনি নিজের বাড়িকে রোগমুক্ত করতে পারেন না, তিনি অন্ধ রোগী সারাবেন কি করে? আমার বাড়িতে রোগী ঠিক আছে, আপনার বিকৃত মনা বোন অনন্যা দেবী কি করেছে সে? কি করেনি তাই বলুন। এই নগ্ন উগ্রতা আর মাদ্রামের স্রোতে এই জয়পুরকে ভাসিয়ে তুলছে। একদিন যাকে সাবিত্রে বরণ করেছিলেন, আজ তাকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। আপনি কি বলছেন? কি নাম তার? কেন আপনি তাকে চেনেন না? বিশ্বাস করুন, আমি তাকে চিনি না। আমার মাতৃহারা একমাত্র বোন, ছোটবেলা থেকে তাকে অনেক আদর যত্নে মানুষ করেছি। কোনোদিন তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। বিশ্বস্ত সূত্রে শুনেছিলাম সে কোনো এক আদর্শবাদী প্রতিভাবান ছেলেকে রেজিস্ট্রি ম্যারেজ করেছে, কিন্তু সেই কথা রেস কাটতেই শুনতে পেলাম আমার বোন তাকে ডিভোর্স করেছে। তারপর আপনি ছেলেটির কোনো খোঁজ নিতে গেলেন? নিয়েছিলাম, কিন্তু তার কোনো সন্ধান পাইনি। শুনেছিলাম ছেলেটি নাকি বিধ্বস্ত মনে তার গ্রামের বাড়িতে ফিরে গেছে। সে কথা শুনে আমি দুঃখ পেয়েছিলাম ঠিকই, কিন্তু সমবেদনা জানানোর কোনো পথ আমি পাইনি। আপনি যখন জানেন না, তখন আপনাকে আর আমি কি বলবো বলুন। আচ্ছা চলি ডাক্তারবাবু। দাঁড়ান, বলুন না তার নাম কি? তার পরিচয়? বেশ, তাই বলছি শুনুন। ডিভোর্স হয়ে যাওয়া আপনার সেই ভগ্নিপতি এই জয়পুরে বিখ্যাত কর্নেল একে বিশ্বাসের ছেলে কুশল বিশ্বাস। জয়পুর আকাশের এক উজ্জ্বল যোগ্য ঝুমো তারা, এমন একটা হিরের টুকরো ছেলেকে আমার বোন কিছুদিন মেনে না যায় না। এর প্রতিকার আমাকে করতেই হবে। আকাশে উঠতে চাইলেও তা কখনো সম্ভব নয়। তুমি চোখে ভালোবাসার কাজল পড়িয়ে মিথ্যা ধোঁয়াশার জালে তোমার কোন খেলা অনুপম? মানে একটা মানুষ যাকে সুস্থ বলে 12 ঘন্টা পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা, যে কোন জাদুকাঠের ছোঁয়ায় পাগল হয়ে গেল, আমাকে খুলে বলবে না? সোনালি, পাগল যদি হয়ে গেছি তাহলে আমাকে জানিয়ে এলে না কেন? কেন সেদিন চোরের মতো? ডাকাতের গুহা থেকে চোরের মতো বেরোতে হয়, সাধুর মতো নয়। তার মানে বলতে পারো সোনালি, তোমার বাবার কোন ষড়যন্ত্রের শিকার হিসাবে সেদিন তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে গেছিলে? অনুভব এ আমার মর্মভেদী হাহাকার, যা শোনার মতো মন তোমার নেই সোনালি। তার মানে সেদিন আমার বাবা তোমাকে পুষ্পস্তবক দিয়ে আমাকে সম্মান জানিয়ে আমার শিক্ষা, বিবেক, আদর্শকে খুন করে রক্তাক্ত করেছে। আর সেই রক্ত দেখে চমকালে চলবে কেন? অনুপম, তোমায় অনুরোধ করছি, আমাকে তোমার কথাগুলো সব কষ্ট করে খুলে বলো। জানতে চেও না সোনালি, আমার সেই বেদনা আমাকে বলতে দাও। তুমি কি আমাদের ভালোবাসাকে উপেক্ষা করতে চাইছো? তাই কি কখনো পারি? ভালোবাসা বাজার থেকে কোনো কেনা খেলনা নয় যে তাকে যখন ইচ্ছা ছুঁড়ে দেওয়া যায়। তাহলে সেই ভালোবাসাকে মর্যাদা রাখতে অনুপম, কোন কারণে তুমি সেদিন? না সোনালি, না, অন্তর থেকে উপলব্ধি করা কথা মুখে বলা যায় না। আর আমি বলতেও পারবো না। I am very tired. Leave me alone, সোনালি। Please, leave me alone. বেশ, তাই দিলাম, কিন্তু বৌদির চোখের জল যে আমি আর সহ্য করতে পারছি না। পাগল দাদাকে চিরকাল পাগল হয়ে থাকতে হবে। তাহলে অন্তত এই সমাজ সংসারের নগ্ন কুশ্রী রূপটা দেখে তাকে মরার আগে মরতে হবে না।
তুমি দাদার চিকিৎসা করবে তো অনুপম? না, কারণ ডাক্তার আর কোসাইয়ের ভূমিকা যে আলাদা তা যেদিন আমি প্রমাণ করতে পারবো সেদিনই আমি তোমার দাদার চিকিৎসার দায়িত্ব নেব। তার আগে নয় সোনালি। বেশ, আমি চলেই যাচ্ছি। জানি না কোন অপরাধের শিকার হয়ে তুমি আমাকে উপেক্ষা করছো। তুমি বিশ্বাস করো, আমার সেদিনের ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল না, আর আজও নেই। চার বেলা পিছু থেকে সকলের অন্তরাত্মা আজ ডুকরে ডুকরে কাটছে। সেই চোখের জল মুছে দেওয়ার সাধ্য কারণ নেই। তুমি একজন বিলেত ফেরত ডাক্তার, আমার 4টে পাও নয় আর 10টা হাতও নয়, আমি আর 5 জনের মতো আমিও একজন সাধারণ মানুষ। এই জন্যই তোমার কিচ্ছু হলো না দাদা। উচ্চ শিক্ষিত হয়েও যে শিক্ষার মাথায় তুই পা তুলে দিয়েছিস সে শিক্ষার গুরুত্ব না করাই ভালো। কি বলছো দাদা তুমি? শুধু আমার নয়, আমাদের বংশের মর্যাদাটুকু তুই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিস। তুমি অকারণেই আমাকে বকাবকি করছো দাদা। তোমার অপছন্দ আমার এই মডার্ন ড্রেস আর মদ খাওয়া, আরে একটুকে বাদ দিয়ে দিলেই তো আমি এই ভারতবর্ষের একজন আদর্শ নারী। ভারতবর্ষের আদর্শ নারী নাকি তার স্বামীকে দুপায়ে মারিয়ে চলে? দাদা, তারা কি পোশাক বদলানোর মতো স্বামী বদলায়? দাদা কি বলতে চাইছো তুমি? কুশল বিশ্বাসকে তার সঙ্গে তোর কতদিনের পরিচয়? তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ছিল না কোনোদিন। এই তোর স্বাধীনতা, এই তোর শিক্ষা দীক্ষা যে নিজের স্বামীর সম্পর্কে। কুশল বিশ্বাস আমার স্বামী নয়, আমার স্বামী হবার কোনো অধিকার তার নেই। তাহলে কেন তাকে ভালোবেসে বিয়ে করেছিলি? কেন একটা সহজ সরল নিষ্পাপ যুবককে এমনি ভাবে প্রতারণা করলি? এতে প্রতারণা করার কি আছে? তখন ভালো লেগেছিল, তখন আমি তাকে বিয়ে করেছিলাম। এখন ভালো লাগেনি, আমি তাকে ডিভোর্স করেছি। কারণ ওর মতো আদর্শের গঙ্গা জল দিয়ে আমার মতো আধুনিকা নারীর পূজা হয় না। তাই বুঝি মদ খেয়ে মাতাল হয়ে এই কুরুচিপূর্ণ পোশাক পরে সারা জয়পুর ঘুরে ঘুরে নর্দমার জলের মধ্যে তুই বিষাক্ত কীট খুলে আমি এমন একজন ছেলেকে খুঁজে বেড়াচ্ছি যে হবে আমার মতো দুরন্ত রেশের ভরা, যার নেশা হবে পুরা নারী। তার মানে কুশল বিশ্বাসের মতো একটা পরোপকারী ছেলে আমার জীবনে ওটা প্রচক্র হয়ে গেছে, তাই ওই নিয়ে মাথা ঘামানোর মতো সময় আমার হাতে নেই। হাতে আসবে, আর সেদিনটা বেশি দূরে নয়। দাদা, কারণ
মন ভরে না। তার শেষ সম্ভব হবে শুধু আচ্ছা হয়ে গেছে ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে শিওর আমার এই ব্যক্তিগত জীবন ধারাকে যে মেনে নিতে পারবে না তার জীবনে আমারও ঠাঁই নেই। সব কিছুকে ভুলে আমি খুঁজে নেব আমার রঙিন জীবন। চিনতে পারছো না? আমি তোমার কৃষ্ণা গো। আমার কৃষ্ণা? না না না, তুমি তো আমার কেউ না। আমার কেউ হলে তাহলে কাঁদবে কেন জানো না? আমি কান্না ভুলে গেছি, এখন শুধু হাসছি আর হাসছি। কিছু মনে পড়ছে না? তাহলে কেমন চিকিৎসা হচ্ছে? কিসের জন্য এত ওষুধ আর ইঞ্জেকশন? যন্ত্রণা, সহ্য যন্ত্রণা, আমি যে সহ্য করতে
ইনজেকশন না দেয় আমার তো কিছুই হয়নি, তাহলে ওরা শুধু শুধু আমাকে ইনজেকশন দেবে কেন? আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, আমি বাবাকে বলবো, এখন তুমি ঘরে চলো। না 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 না, ওই ঘরে গেলে ওরা আবার ইনজেকশন